অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা যারা সেকেন্ড সেমিস্টার দিবে তাদের মার্চ মাসেই পরীক্ষা। সেই মার্চ মাসে সেকেন্ড সেমিস্টারে যে বাংলা সাবজেক্ট, সেই বাংলা সাবজেক্টের যে প্রশ্নগুলি গল্প, কবিতা, প্রবন্ধ এবং যে শিল্প সংস্কৃতি, যে ইতিহাস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইগুলি তোমরা দেখে নাও এবং আসার সম্ভাবনা রয়েছে। বেঙ্গলি ক্লাস 11 সেমিস্টার 2 মার্কস হচ্ছে কিন্তু 40। তো ফার্স্টে দেখবে যে এক দাগে প্রশ্ন থাকবে, এইভাবেই কিন্তু নমুনা প্রশ্নপত্রগুলি দেওয়া ছিল। পর্ষদ যেটা দেওয়া হয়েছিল, পর্ষদ কর্তৃক যেটা দেওয়া হয়েছিল, উচ্চ মাধ্যমিক যে শিক্ষা সংসদ যেটা দিয়েছিলে, সেইটা অনুযায়ী আমি প্রশ্নগুলি তোমাদেরকে দেখাচ্ছি, বা সেই অনুযায়ী প্রশ্নগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি। এক হচ্ছে নিচের প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই 5 মার্ক থাকবে এখানে, 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর। তো তোমাদের এখানে দুটি গল্প রয়েছে, ছুটি এবং হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার। এবার আমরা ছুটি থেকে কোন প্রশ্নগুলি পড়ব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এই ফটিক যে চরিত্র, সে মামার বাড়িতে গিয়ে যে ফটিকের যে কীরকম অবস্থা হয়েছিল, দুরবস্থা, সেটা আমাদেরকে নিজের ভাষায় লিখতে হবে। এরপরে 2 দাগে ছুটি থেকে আমাদেরকে যেটা পড়তে হচ্ছে, ছোট গল্প হিসাবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো। এটা হলো প্রশ্ন। তেলনাপোতা আবিষ্কার গল্প থেকে আমাদেরকে পড়তে হবে, ছোট গল্প হিসেবে তেলনাপোতা আবিষ্কার গল্পটি কতখানি সার্থক আলোচনা করো। 2, তেলনাপোতা আবিষ্কার গল্পটি একটা আত্ম আবিষ্কারের গল্প, আলোচনা করো নিজের ভাষায়। এই দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সার্থকতাটা গল্পটা, আর এই যে গল্পটা একটা যে আত্ম আবিষ্কার, নিজেকে যে আবিষ্কারের যে গল্প, সেই বিষয়ে একটা আলোচনা করতে বলা হচ্ছে। এরপরে তেলনাপোতা আবিষ্কার থেকে যে আরও দুটি প্রশ্ন রয়েছে, সেটি হলো না মাসিমা আর পালাবো না। এখানে কে কাকে উক্তিটি করেছেন, উক্তিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। 4, তেলনাপোতা আবিষ্কার গল্পে উল্লেখিত যে যামিনী, ওই মহিলা বা মেয়েটার যে চরিত্র, সেটা সম্পর্কে নিজের ভাষায় আলোচনা করো। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এরপরে নিচের প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 মার্কস। প্রথমে 5 মার্কস হয়ে গেল গল্প। কবিতাতে এবার 5 মার্কস। কবিতা রয়েছে তোমাদের ভাব সম্মিলন আর লালন সহ ফকিরের গান। ভাব সম্মিলন থেকে আমরা যেগুলি পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের, সেগুলি দেখতে হবে আমাদেরকে। তাছাড়াও অন্য দেখে যেতে হবে, কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যাপতির ভাব সম্মিলন পদটির বিষয়বস্তু নিজের ভাষায় আলোচনা করো। 2, ভাব সম্মিলন কাকে বলে, এই পদে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। ভাব সম্মিলন পদের বিষয়বস্তু, ভাব সম্মিলন কাকে বলে, এই পদে রাধার যে চরিত্র সেটা ফুটে উঠেছে, সেটা নিজের ভাষায় লেখো। ভাব সম্মিলন কবিতা থেকে। এরপরে আমাদের লালন শাহ ফকিরের গান থেকে পড়তে হবে। লালন শাহ ফকির কে ছিলেন, লালন শাহ কে ছিলেন, আর পাঠ্য যে লালন গীতিকা অবলম্বনে মূল যে বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুটি ব্যাখ্যা করো। 2, বাউল কাদের বলা হয়, আর লালন ফকিরের যে বাউল সাধন দর্শন সম্বন্ধে যা জানো লেখো। এক কথায় লালন শাহ ফকির যিনি বাউল গান করতেন এবং বাউল সাধনা করতেন, সেই বিষয়ে একটা কবিতা। তো লালন শাহ তিনি কে ছিলেন, আর লালন যে গীতিকা যে গান, সেটা অবলম্বনে মূল বিষয়বস্তু ব্যাখ্যা। 2, বাউল কারা, কাদের বলা হয়, আর লালন যে ফকিরের যে বাউল সাধন দর্শন সম্বন্ধে যা জানো লেখো। এরপরে রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলি 150 শব্দে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানেও 5 মার্কস। প্রথমে গল্প থেকে 5 মার্কস, কবিতা থেকে 5 মার্কস। এবার নাটক যেটা আছে আমাদের আগুন নাটক, সেখানেও 5 মার্কস। আগুন নাটক থেকে আমরা যে প্রশ্নগুলি পড়ব, সেটি হলো আগুন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। 1, 2, আগুন নাটকে উল্লেখিত যে সতীশ চরিত্র সম্পর্কে আলোচনা করো। 3,
বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি কোন প্রেক্ষাপটে রচিত এবং আগুন নাটকটার মূল বিষয়বস্তু কী? আগুন নাটকের নামকরণের সার্থকতা 1, 2 হচ্ছে একটা চরিত্র দেওয়া হচ্ছে সতীশ, 3 হচ্ছে প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু। এই টপিকগুলোর উপর দেওয়া হচ্ছে প্রশ্ন। এরপরে রয়েছে যে আগুন যে নাটক তার যে চতুর্থ দৃশ্য রয়েছে, নাটকে সংলাপ থাকে, দৃশ্য থাকে, চরিত্র থাকে। এই চতুর্থ দৃশ্যে দুটো সংলাপ আছে, হরে কৃষ্ণ আর মনোরমা। এই যে দুজনের মধ্যে কথোপকথন যে সংলাপ, তার মধ্যে দিয়ে যে ছবিটা ফুটে উঠেছে সেই বিষয়ে আলোচনা করতে বলা হচ্ছে। আগুন নাটকের চতুর্থ দৃশ্য, সেখানে হরে কৃষ্ণ আর মনোরমার মধ্যে যে কথাবার্তা, যে সংলাপ, সেখানে যে ছবিটি ফুটে উঠেছে সে বিষয়ে আলোচনা করো। এরপরে 4 দাগে এবার আসছে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলীর লেখা। সেখানে রয়েছে আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, বই, আড্ডা। এই প্রবন্ধের ভেতরে এই গ্রন্থগুলি কিন্তু রয়েছে পঞ্চতন্ত্রের ভিতরে। এবার সেই পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলী খান যে প্রবন্ধ, তার ভিতরে এই গ্রন্থগুলি রয়েছে। এবার এই গ্রন্থ থেকে কি প্রশ্ন আসবে? আজব শহর, এখানে 2 মার্কস, মানে 5 দুগুণে 10, তাহলে এখানে বেশি। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদেরকে। 4টি প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে, এই জায়গাটায় বেশি। আজব শহর কলকাতা প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। 2, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের কথা উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? আজব শহর কলকাতা যে প্রবন্ধ, তার নামকরণের সার্থকতা আজব শহর কলকাতা থেকে। আর 25শে বৈশাখ যে প্রবন্ধ, সেখানে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথ কোন কোন গুণের উল্লেখ করেছেন, আর তার কাছে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, সেটা প্রতিভাত হচ্ছে না কেন, অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? এরপরে রয়েছে 3 দাগে সৈয়দ মুস্তফা আলী 25শে বৈশাখ যে প্রবন্ধ, সেটা রবীন্দ্রসঙ্গীত যে রয়েছে, সেখানে শব্দচয়ন আর যে শব্দ সংস্থাপনটা কীভাবে ব্যাখ্যা করেছেন এই 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে লেখা। এরপরে রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখানে 4 দাগে দেখতে পাচ্ছ যেমন স্ত্রী তেমনই স্বামী। একখানা বই তাদের পক্ষে যথেষ্ট। বই যে গ্রন্থটি রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে। এখানে কোন দম্পতির জীবনের কথা বলা হয়েছে আর এরূপ উক্তির কারণ কি? এরপরে 5 দাগে রয়েছে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিল। বক্তা কিভাবে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন তা ব্যাখ্যা করো। এরপরে দেওয়া হচ্ছে 6 দাগে আমি কিছু মনে মনে বললুম। বক্তা কাদের সম্পর্কে কি বলেছিলেন, তিনি কখন কেন এ কথা বলেছিলেন? বুঝলুম কথা সত্যি। এখানে কোন কথা বলা হয়েছে, বক্তা কিভাবে সত্যি তা বুঝেছিলেন, তা সত্যি বলে বুঝেছিলেন। এরপরে রয়েছে সে মহালগণের বর্ণনা আমি আর কি দেব। মহালগণের শব্দটি কার লেখা, কোন গান থেকে সংকলিত, প্রাবন্ধিক কিভাবে সেই মহালগণের বর্ণনাটি দিয়েছেন। এরপরে রয়েছে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি এই যে পোর্শনটি রয়েছে, এখানে একটা প্রশ্ন লিখতে বলা আছে 5 মার্কের। তো সেখানে কি প্রশ্ন দেওয়া হচ্ছে? 1, গীতি কবিতার ধারায় কবি বিহারীলাল চক্রবর্তীর অবদান। 2, কবি ঈশ্বরগুপ্তের যে কবি প্রতিভা আলোচনা। 3, বাংলা ছোট গল্পের ধারায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান। তাহলে বিহারীলাল চক্রবর্তী গীতি কবিতা, কবি ঈশ্বরগুপ্তের প্রতিভা, ছোট গল্পে প্রভাত কুমার মুখোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুর আসতে পারে ছোট গল্পের ধারায়। এরপরে রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। আর বাংলা ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে নিজের ভাষায় আলোচনা। বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গদ্যে বিদ্যাসাগর, উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে। এরপরে রয়েছে যে বাংলা কাব্যে কবি জীবনানন্দ দাশের অবদান। আর বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়, এটা হয়ে গেছে মিস্টেক করে, এটা রামমোহন রায় হবে। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের কৃতিত্ব। এরপরে রয়েছে যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো নিজের ভাষায়।
এরপরে রয়েছে যে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে একটা মানে কি প্রবন্ধ লিখতে বলা যায় 400 শব্দের মধ্যে। এই জায়গাটায় রয়েছে 10 মার্কস, 10 মার্কস রয়েছে। তো একটা প্রদত্ত মানস মানচিত্র দিয়ে দিবে, সেখানে তোমার হয়তো বাংলা ঋতু বৈচিত্র্য আসতে পারে। আর একটা আছে প্রতিপক্ষের যুক্তির অসলতা প্রমাণ করে সপক্ষে বিপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা। সেটা হচ্ছে বিতর্কের বিষয় থাকছে মোবাইল আসলে জীবনের অপচয়। এরপরে রয়েছে যে মানস মানচিত্রে যেটা রয়েছে বিশ্ব উষ্ণায়ন, এবং আরেকটা রয়েছে পক্ষে বিপক্ষে যুক্তি সোশ্যাল মিডিয়া বা দূরদর্শন মানব জীবনকে সমস্যা জর্জরিত করে তুলেছে, এই বিষয়ে লিখতে বলা হচ্ছে। একটা মানস মানচিত্র প্রবন্ধ আসতে পারে এরকম হিসাবে, একটা পক্ষ বিপক্ষ যুক্তি হিসাবে প্রবন্ধ আসতে পারে 10 মার্কস, 10 মার্কসের। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।